সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে ক্লাসটিতে আলোচনা করব ক্লাস 9-এর চ্যাপ্টার 2 নেচারস টাপেস্ট্রি। এটার অ্যাক্টিভিটি 2.1.2 নিয়ে আলোচনা করব। আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাক্টিভিটি 2.1.1 নিয়ে এবং আমরা সমাধান করেছিলাম এই টেবিলটি। তো যারা ক্লাসটি করো নাই তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তারা সেখান থেকে ক্লাসটি আগে করে আসবা। তো আজকে ক্লাসটি শুরু করা যাক। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স। জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো। দেন শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাসেস। শ্রেণীতে শেয়ার করো। দেখো এখানে কিছু প্রশ্নের উত্তর দেয়া আছে, সেগুলো আমাদের জোড়ায় করতে হবে এবং সেগুলো আমাদের শ্রেণীতে শেয়ার করতে বলা হয়েছে। দেখো এ নম্বরে বলা হয়েছে ডু ইউ লাভ নেচার। বি নম্বরে বলা হয়েছে হ্যাভ ইউ রিড অ্যানি পোয়েম অন নেচার। সি নম্বরে বলা হয়েছে হাউ ডাজ দ্য পোয়েম ডেপিক্ট নেচার ইন দ্য পোয়েম। এবং ডি নম্বরে বলা হয়েছে ডাজ হি ইউজ অ্যানি লিটারেরি এলিমেন্টস লাইক রাইমিং স্ক্যাম image or metaphor to describe nature। এবং ই নম্বরে বলা হয়েছে do you think the use of literary elements make the poem interesting। তো আজকে আমরা এই 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সমাধানে চলে যাই। দেখো 20 পেজের এই অ্যাক্টিভিটিটি আজকে আমরা সমাধান করব। প্রথমে বলা হয়েছে do you love nature। আপনি কি প্রকৃতি ভালোবাসেন? তো আমরা লিখেছি ইয়েস আই লাভ নেচার। হ্যাঁ, আমি প্রকৃতি ভালোবাসি। বি নম্বরে বলা হয়েছে হ্যাভ ইউ রিড অ্যানি পোয়েম অন নেচার। প্রকৃতি নিয়ে কোনো কবিতা পড়েছেন বা প্রকৃতি নিয়ে কি কোনো কবিতা পড়া হয়েছে সে বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো আমরা লিখেছি ইয়েস, হ্যাঁ আই রিড সাম পোয়েম অন নেচার। আমি প্রকৃতি নিয়ে কিছু কবিতা পড়েছি। বাট মাই favorite poem on nature name is I wandered lonely as a cloud। আমার পছন্দের এখানে বলা হয়েছে কিন্তু আমার পছন্দের কবিতার নাম The Wandered Lonely as a Cloud। তারপরে দেখো সি নাম্বার বলা হয়েছে How does the poet depicts nature in the poem। কবি কিভাবে কবিতায় প্রকৃতিকে চিত্রিত করেছেন। অর্থাৎ এই প্রশ্নে বলা হয়েছে যে কবি কিভাবে কবিতায় প্রকৃতিকে চিত্রিত করেছেন সেই ব্যাপারে আমাদের লিখতে বলা হয়েছে। বি নম্বরে আমরা যে কবিতার কথা উল্লেখ করেছি সেই কবিতায় কবি কিভাবে তার প্রকৃতিকে চিত্রিত করেছেন সেই ব্যাপারগুলো আমাদের এখানে সি নম্বরে লিখতে বলা হয়েছে। তো আমি যে কবিতার নামটি দিয়েছি আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা আমি পড়েছি সেজন্য আমি এটা নাম দিয়েছি। এবং আমি যদি বলি আমার সাথে সাথে তোমরাও এই কবিতাটা পড়েছো তাহলে হয়তো অবাক হবে অনেকে, কিন্তু অনেকেই জেনে থাকবে যে তোমাদের ক্লাস 8-এ অর্থাৎ 8ম শ্রেণীতে তোমাদের এই কবিতাটি ছিল। তাই পূর্ববর্তী পাঠে তোমরা পুরো বিষয়টা কবিতা পড়োনি, কিন্তু কবিতার কিছু অংশ তোমাদের বইতে দেওয়া থাকায় তোমরা কবিতাটা পড়েছিলে। তাই আমার বিশ্বাস তোমাদের অনেকেরই বিষয়টা মনে আছে। এবং যদি কারো মনে না থাকে তাহলে সমস্যা নেই, কবিতাটি আমরা এখন মনোযোগ সহকারে আগে পড়ব। তারপর আবার আমরা এই সি নং প্রশ্ন এবং ডি নং প্রশ্ন এবং ই নং প্রশ্নের উত্তর করার জন্য চলে আসব। আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে এখানে বলা হয়েছে যে প্রকৃতি নিয়ে কবিতার একটা নাম দেওয়ার কথা বলা হয়েছে, যদি এখানে এই কবিতাটা না দিয়ে অন্য কোনো কবিতার নাম দেয়া হয় তাহলে কি হবে কি না? হ্যাঁ, এটা হবে এবং এখানে যদি সেই ব্যাপারে বর্ণনা করো তাহলেও হবে, তবে সেটা হতে হবে অবশ্যই প্রকৃতি নিয়ে লেখা এমন একটি কবিতা। তো চলো আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতাটি নিয়ে আমরা শুরুতে আলোচনা করে আসি। দেখো এখানে বলা হয়েছে কবিতার নাম দেয়া আছে এবং এখানে কবির নাম দেয়া আছে। এখানে দেখো আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতার নামের প্রথম অংশ অনুসারে কবিতার নামকরণ করা হয়েছে। তবে এই কবিতার আরও একটি নাম রয়েছে যার নাম হচ্ছে ড্যাফোডিল। অর্থাৎ অনেকে এই ড্যাফোডিল নামেও এই কবিতাটিকে চিনে থাকে, সেই জন্যই বলে দিলাম। তো দেখো এখানে বলা হয়েছে কি
আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি একাকী ঘুরে বেড়াচ্ছি মেঘের মতো। এটা কে বলেছে? কবি বলেছিলেন যে আমি একাকী ঘুরে বেড়াচ্ছি মেঘের মতো। দ্য ফ্লাডস অন হাই ওভার ভ্যালিস অ্যান্ড হিলস, দেখো এখানে ও অ্যাপোস্ট্রফি, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি ER, এটা দ্বারা বোঝানো হয়েছে ওভার। তো এখানে বলা হয়েছে দ্যাট ফ্লাডস অন হাই ওভার ভ্যালিস অ্যান্ড হিলস। হিলস অর্থ হচ্ছে কি আমরা জানি পাহাড়, যা ভেসে চলে পাহাড় এবং উপত্যকার উপর দিয়ে। তাহলে কবি প্রথম লাইনে বলেছিলেন যে আমি একাকী ঘুরে বেড়াচ্ছি মেঘের মতো, যা ভেসে চলে পাহাড় আর উপত্যকার উপর দিয়ে। তো চলো আমরা পরবর্তী লাইনে চলে যাই। হোয়েন অল অ্যাট অনস আই স এ ক্রাউড, তখনই হঠাৎ আমি দেখি একটি ভিড়। এখানে ভিড় বলতে বোঝানো হচ্ছে একটা সমাবেশকে। তো পরবর্তী লাইন দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে কবি আসলে কিসের সমাবেশকে বুঝিয়েছেন। তো দেখো এখানে বলা হয়েছে আই হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, অসংখ্য সোনালি ড্যাফোডিল এর এক বিশাল বাহিনী। তো তোমরা জানো না যে ড্যাফোডিল বিষয়টা কি? ড্যাফোডিল হচ্ছে একটা ফুলের নাম এবং এটা দেখতে হলুদ রঙের। তোমরা যারা জানো না তারা অবশ্যই গুগলে যেয়ে যদি সার্চ করো তাহলে খুব সহজেই ড্যাফোডিল ফুল তোমরা দেখতে পাবে। যেহেতু কবিতাটি ড্যাফোডিল ফুল সম্পর্কিত, তাই তোমরা অবশ্যই ফুলগুলো দেখে আসবা এবং সেটা কি কালার, সেটা আসলেই কি সোনালি কালার কিনা বা এরকম আছে কিনা সেটা তোমরা দেখে আসতে পারো। তো তারপরে দেখো বলা হয়েছে বিসাইড দ্য লেক বেন্ড দ্য ট্রিস, হ্রদের পাশে বৃক্ষতলে, অর্থাৎ অসংখ্য সোনালি ড্যাফোডিলের এক বিশাল বাহিনী দেখা গিয়েছিল যেটা ছিল হ্রদের পাশে এবং বৃক্ষতলে। তারপরে দেখো ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রেজ, নেচে বেড়াচ্ছে মৃদু বাতাসে দোল খেয়েছে এবং অর্থাৎ সেখানে কি করছিল? ফুলগুলো মৃদু বাতাসে বা মৃদু হাওয়ায় দুলছিল, অর্থাৎ তারা নাচানাচি করছিল। তো কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার দ্যাট শাইন, যেন বিরতিহীন তারকার উজ্জ্বলতা, অর্থাৎ তারা যেমন ঝলমল করে ঠিক একইভাবে ফুলগুলোও তার কাছে ঝলমল করছিল। দ্য টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে, আমরা জানি কি মিল্কি ওয়ে মানে হচ্ছে কি ছায়াপথ। তো এখানে বলা হয়েছে যারা মিটমিট করে জ্বলে আকাশের ছায়াপথে, ঠিক তেমনি ড্যাফোডিল ফুলগুলো, সোনালি ফুলগুলো কি জ্বলছিল, কবির কাছে এটা মনে হয়েছিল। তারপর দেখো বলা হয়েছে দ্য স্টেজ ইন নেভার এন্ডিং লাইন, তারা ছড়ানো ছিল অগণিত লাইনে, অর্থাৎ তারা অনেক বিশাল বিশাল লাইনে, তারা বিভিন্ন লাইনে কি ছড়ানো ছিল। অর্থাৎ তোমরা যারা সর্ষে ফুল ক্ষেত দেখেছো বা সর্ষে ক্ষেত দেখেছো তারা জানো যে একটা বিশাল জমিতে যদি সরিষা ক্ষেত করা হয় তাহলে সেটা দেখতে কি মনে হয় যে অগণিত লাইন, অগণিত গাছ সেখানে রয়েছে, সেরকম আর কি বোঝানো হয়েছে যে তারা ছড়ানো ছিল অগণিত লাইনে। এলং দ্য মার্জিন অফ এ বে, উপসাগরের কিনারা ঘেঁষে, অর্থাৎ এই ড্যাফোডিলের যে ফুলের যে বাগান সেটা ছিল হচ্ছে উপসাগরের কিনারা ঘেঁষে। 10,000 স আই অ্যাট এ গ্ল্যান্স, এক দৃষ্টিপাতেই আমি দেখেছিলাম 1010, অর্থাৎ কবি আনুমানিকভাবে বলেছে যে সে 1010 এক পলকের মধ্যে ড্যাফোডিল ফুল দেখতে পেয়েছিলেন। সেই বিষয়টাকে এখানে মূলত বোঝানো হয়েছে। তো চলো আমরা পরবর্তী লাইনগুলোতে চলে যাই। টসিং দেয়ার হেডস ইন স্প্রিটলি ড্যান্স, তারা মাথা দোলাচ্ছিল আনন্দপূর্ণ নৃত্যে, অর্থাৎ তারা এমনভাবে দোল খাচ্ছিল মৃদু বাতাসে যে তারা অনেক আনন্দে আছে এটা বোঝা যাচ্ছিল, অর্থাৎ আনন্দের তারা নৃত্য করছিল এরকম অনুভূতি হচ্ছিল কবির। তারপরে দেখো এখানে বলা হয়েছে দ্য ওয়েভস বিসাইড দেম ড্যান্সড বাট দে, ঢেউয়ের নাচন দেখি আমি তাদের পাশে, অর্থাৎ যেখানে ড্যাফোডিল ফুলের যে বাগানটা ছিল তার একই পাশে যেহেতু সমুদ্রের সেই ঢেউ ছিল, তাই কবি তারপর লক্ষ্য করলেন যে ঢেউরাও তার একই সাথে কি করছে, নাচছিল, সেই বিষয়টাকে কবি বুঝিয়েছেন। তারপরে দেখো বাট দে, কিন্তু তারা, আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লে, ছাড়িয়ে গেছে ঝিকিমিকি ঢেউয়ের আনন্দকেও। এ পয়েট
কুড নট বাট বি গে। দেখো এখানে গে আছে, গে অর্থ হচ্ছে আনন্দিত। তোমরা আবার এখানে অন্য কোনো মিনিং বের করতে যেও না। তো দেখো এখানে বলা হয়েছে এ পয়েট কুড নট বাট বি গে, কোনো কবিতাই কোনো কবি আনন্দিত না হয়ে পারে না। অর্থাৎ তখন যে দৃশ্যটা কবি দেখেছিল সেই দৃশ্যটা দেখে কোনো কবি আনন্দিত না হয়ে পারে না। অর্থাৎ সে অনেক আনন্দিত হয়েছিল এবং সে বলেছে যে অন্য কোনো কবি যদি সেটা দেখে সেও নিঃসন্দেহে আনন্দিত হবে, সে আনন্দিত না হয়ে পারবে না। তারপর দেখো বলা হয়েছে ইন সাচ এ জাস্ট কোম্পানি, এরকম আনন্দের সঙ্গী পেয়ে আই গেস্ট বাট লিটল থটস, আমি চিন্তা না করেই এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। অর্থাৎ এরকম আনন্দপূর্ণ সঙ্গী পেয়ে সে কবি এক দৃষ্টিতে অনেকক্ষণ দীর্ঘক্ষণ তাকিয়েছিলেন, সেই বিষয়টাকে এখানে বুঝিয়েছেন। তারপর দেখো হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রট, কি ঐশ্বর্যের প্রদর্শনী এনেছিল আমার কাছে। ফর অফট হোয়েন অন মাই কচ আই লাই, প্রায় যখন আমি বিশ্রাম নেই। ইনভেসেন্ট অর ইন পেন্সিভ মুড, শূন্য মনে অথবা চিন্তামগ্নভাবে। দে ফ্লাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, তারা ভেসে ওঠে অন্তরের চোখে। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিউটেড, মনে হয় একাকিত্বের নির্মল আনন্দ। অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস, আর হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ সেই বিষয়টা দেখে কবির কি হয়েছিল, হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল সেই বিষয়টি দেখে, আর হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। অ্যান্ড ডান্স উইথ দ্য ড্যাফোডিলস, এবং নেচে ওঠে ড্যাফোডিলের সাথে। তাহলে এর মধ্যে দিয়ে আমরা কবিতাটি পড়ে শেষ করে ফেললাম। তোমরা যারা কবিতাটি ভালো করে বুঝতে পারোনি তারা এই ভিডিওটি আবার দেখো, তাহলে কবিতা সম্পর্কে বেশ ভালো বুঝতে পারবে। আশা করি তোমাদের কবিতা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো চলো আমরা এখন সেই প্রশ্নগুলোতে চলে যাব, যে প্রশ্নগুলো আমরা সমাধান করতেছিলাম। আমরা কত নম্বর পর্যন্ত যেন সমাধান করেছি তোমাদের কি মনে আছে? আমরা সমাধান করেছিলাম বি নাম্বার পর্যন্ত, অর্থাৎ সি নাম্বার প্রশ্ন থেকে আমরা এখন আবার সমাধান শুরু করব। দেখো এখানে বলা হয়েছে হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম, কবি কিভাবে কবিতায় প্রকৃতিকে চিত্রিত করেছেন। ইন আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ depicts nature as a source of consolation and inspiration। তাহলে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে কি, উইলিয়াম ওয়াটসন তার কবিতায় প্রকৃতিকে সান্ত্বনা এবং অনুপ্রেরণার উৎস হিসেবে চিত্রিত করেছেন। He describes how they dance and fluttered in the breeze, making him feel all happy inside। তিনি বর্ণনা করেছেন যে কিভাবে তারা হাওয়ায় নাচছিল এবং উড়ে বেড়াচ্ছিল, তাকে ভীষণ আনন্দবোধ হচ্ছিল, অর্থাৎ কবির ভীষণ আনন্দবোধ হচ্ছিল, সেই বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে। তারপরে দেখো ডি নাম্বারে বলা হয়েছে ডাজ হি ইউজ অ্যানি লিটারেরি এলিমেন্টস লাইক রাইমিং স্ক্যাম, ইমেজেস অর মেটাফোর অর ডিসক্রাইব নেচার। তোমরা যারা ইমেজ এবং মেটাফোর্স, রাইমিং, স্ক্যাম এ সম্পর্কে জানো না তারা একটু জেনে নেবে, কারণ এখন যদি আমি তোমাদের এই বিষয়গুলো বোঝাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি আর তেমন কিছু বলছি না। এটা হচ্ছে কি সাহিত্যের এক একটা উপাদান, এগুলো হচ্ছে সাহিত্যের এক একটা উপাদান, সেইগুলোকে বলা হয়েছে। তাহলে এটার অর্থ হচ্ছে কি, তিনি কি কোনো সাহিত্যিক উপাদান যেমন ছন্দের স্কিম, ইমেজ মানে চিত্র, বা মেটাফোর মানে প্রকৃতি বর্ণনা করার কোনো রূপক ব্যবহার করেছিলেন, এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমরা জানি কি কবি এ ধরনের অনেক রূপক অর্থে কবিতার মধ্যে ব্যবহার করেছিলেন। শুধুমাত্র এই কবিতা না, অনেক কবিতায়, বেশিরভাগ কবিতায় কবিরা কী করেন, রূপক অর্থে অনেক কিছু ব্যবহার করেন। সেজন্য আর আমরা তো পরে একটু আগে দেখেছি যে এখানে অবশ্যই অনেক কিছু কী ছিল,
অ্যাড করা ছিল সাহিত্যের থেকে, সেজন্য আমরা উত্তর দিয়েছি হ্যাঁ, হি ইউজেস ম্যানি লিটারেরি এলিমেন্টস লাইক রাইমিং স্ক্যাম, এখানে হবে রাইমিং স্ক্যাম RHYMING, রাইমিং স্ক্যাম, ইমেজেস অর এ মেটাফর টু ডিসক্রাইব নেচার। হ্যাঁ, তিনি অনেক সাহিত্যিক উপাদান যেমন স্কিম, ছবি বা প্রকৃতি বর্ণনা করার একটি রূপক ব্যবহার করেন। তো এখন আমরা চলে যাব আমাদের শেষ প্রশ্ন 8-এ। দেখো এখানে বলা হয়েছে, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারেরি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং? আপনি কি মনে করেন সাহিত্যের উপাদানের ব্যবহার কবিতাটিকে আকর্ষণীয় করে তোলে? অর্থাৎ সাহিত্যের যে রূপকগুলো আমরা ব্যবহার করেছি বা উপাদানগুলো ব্যবহার করেছি, আমরা না, কবি যে ব্যবহার করেছেন তার ফলে কি আমরা মনে করি যে এটা আসলে কবিতাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে? এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখানে দেখো আমরা আনসার করেছি ইয়েস, দ্য ইউজ অফ লিটারেরি এলিমেন্টস হেল্প ক্রিয়েট এ লিভলি অ্যান্ড রিলেটেড কানেকশন টু নেচার, মেকিং দ্য পোয়েম মোর এঙ্গেজিং অ্যান্ড ইমোশনাল। হ্যাঁ, সাহিত্যের উপাদানগুলির ব্যবহার প্রকৃতির সাথে একটি প্রাণবন্ত এবং সম্পর্কিত সংযোগ তৈরি করতে সাহায্য করে, কবিতাটিকে আরও আকর্ষক এবং আবেগময় করে তোলে। তাহলে আমরা আজকে শেষ করে ফেললাম আমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের অ্যাক্টিভিটি 2.1.2। তো পরবর্তী ক্লাসে অবশ্যই দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আজকের ক্লাসটি এ পর্যন্তই।